তুমি বেঁধে শুয়ে আছো কেন? এমন কাজ করছে? কি বললেন আপনি মাসিমাকে খুন করে ফেললেন? আমি খুন করে নি, এইমাত্র বাড়িতে এসে দেখলাম মায়ের অবস্থাস্থ অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর এই ছুরিটা মায়ের মুখে বিদ্ধ অবস্থায়। এই দেখুন অফিসার, আমার ভাইপো রাহুল ওই ভূমিকে আমার ছুরি দিয়ে ওর মাকে কুপিয়ে খুন। তুমি বিশ্বাস করো কাকা, আমি মাকে খুন করিনি। আমি দেখলাম হয়তো আমি আসার আগেই কেউ মাকে খুন করে পালিয়েছে। উনি মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে খুনটা হতে দেখেছি। আপনি নিজের চোখে খুনটা হতে দেখেছেন? হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ছেলের মধ্যে ঝামেলা হচ্ছিল। একটা বিশেষ কারণ বলতে ওই রাহুল বাবুরা গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে ভালোবেসে ফেলেছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, আর মাসিমা সেটা রাজি হয়নি। কি করে মানবেন বলুন? ব্যারিস্টার ছেলে একটা গ্রামের অশিক্ষিত মেয়েকে বিয়ে করবে, ওর মা যা চাই বলুন। তাই তো মাসিমা তার তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে পুত্র করার আমি রেগে গিয়ে রাহুল বাবু ওই ছুরিটা দিয়ে মাসিমাকে খুন করে তোমাকে আমি খুন করবো। আমি খুন করে নিছি, আমি খুন করে নিছি। এই ছুরি ফিঙ্গারপ্রিন্ট বলে দেবে আমি খুন করেছি। Now you under arrest. No! দাদা বাবা, দাদা ভিলেন থেকে ভিলেনে। দাদা বাবা, আমার দাদা এসেছে। কোথায় কোথায় আমার দাদা? কি করেছে আমার দাদা? ও দাদা রাহুল বৌদিকে খুন করেছে। আমার দাদা কখনই জেঠিমাকে খুন করতে পারে না। ঠিক তোমার মতো আমিও বিশ্বাস করতাম না রোজ, আমি নিজের চোখে খুনটা হতে দেখতাম। এই দাদা আমি কি করছি দাদা? আমি কিছু বিশ্বাস করি না রে দাদা। জেঠিমা কথা বলো না জেঠিমা, একবার চোখ মেলে তাকাও না জেঠিমা। এমন করে তাকাবে রে বাবা, তোর ব্যারিস্টারের ছেলেকে নিজের হাতে তোর জেঠিমাকে কুপিয়ে ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে উনি জনগণের কি বিচার করবেন? আপনাদের কারোর কথা আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি আমার কাজ কোনোদিন করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, আমি সেই চক্রান্তে চাই আমি ছিঁড়ে ফেলবো। একটিবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলে না দাদা যে তুমি খুনটা করো। আমার আকাশ ঝড়ের পাতা হৃদয় মন, আমি যে আমার হারিয়ে ফেলেছি এক পথে গিয়েছি সামনেটা বড় চালো কোথা চিত বলা
সেটা আমার সব সত্য মিথ্যের অন্ধকারে সেটা পড়ে গেছে। আমাকে বুঝতে পারিস ভাই, তুই আমাকে বুঝতে পারিস আমি কেমন করে তোমার করবো আমার গর্ভধারিণী মায়ের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে তেল কাটতে চলল, তেল কাটতে আমার মাকে প্রণামটুকু করতে নেই। মাগো কেউ না জানলেও তুমি তো জানো মা, তোমার এই টোকা কতটুকু অপরাধী। তোমার কাজ শপথ করছি মা, যে যারা তোমায় খুন করেন আমাকে খুনি সাজিয়েছে, শাস্তি দিতে না পারলেও তোমার সন্তান হয়ে আমি তাদেরকে শাস্তি দেবই মা, তাদেরকে শাস্তি দেবই। রে ভাই, আমার মমতা বই ভাই সৌভাগ্যটুকু আমার হলো না রে ভাই। তোর কাছে আমার অনুরোধ রে ভাই, তুই আমার হতভাগ্য মায়ের সব কষ্ট করিস রে ভাই। মেরে আমার মায়ের আশা কোনোদিনও চলতে পারবে না রে ভাই, কোনোদিনও চলতে পারবে না। বিদায় ছোট্টবেলা থেকে আমি কোলে পিঠে করে নিজের মেয়ের মতো ভালোবাসছি। সে আজ বিয়ে করে ভেতরটা মেয়েরা চান করে ওঠে। মনের মাঝে আমার একটাই সাধনা, আমার কাকুকে খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে। কেন কেন সুখী হবে না বলবো? কাকুন তো এমনিতে
কেন? একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। ছোটদা তুই কৃষ্ণ রে মোছরে নয় কান্না হাসির খেলা এই গতিব কৃষ্ণ রে মোছরে নয় কান্না হাসির খেলা জীবনে আঘাত আসবে আসবে মন ভাঙাবে করে আয় হৃদয় আসবে জীবনে আঘাত আসবে আসবে মন ভাঙাবে করে আয় হৃদয় এই পাগলি স্বামীর ঘরে গিয়ে আমাদের ঘরে ভুলে যাবে না তো? আমি জানি তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা পরে বিয়ে দিচ্ছি, তাই তোকে আমি অনুরোধ করছি বোন, ওই রাহুলকে ভুলে তোর নতুন সাথী গৌতমকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর বোন, সুখী হওয়ার চেষ্টা কর। ভাবতে হবে না দাদা, প্রয়োজন হলে আমার জীবনের সমস্ত সুখ দিয়ে আপনাদের তোমার মতো মানুষকে আমরা আত্মীয় হিসেবে পেয়ে নিজেরা যেমন বড্ড হয়েছি, তেমনি আমাদের কাকন তোমাকে বর হিসাবে পেয়ে নিশ্চয়ই সে ধন্য হয়ে যাবে। হ্যাঁ, যা বলছিলাম লগ্নরা কি করে গেছে, তাই তারা দিচ্ছে। আমি আপনাদের কাউকে দেখতে না পেয়ে নিজেই ভেতরে চলে একদম তুমি ঠিক করেছো ভাই। এবার তাহলে তুমি এসো, আগে তোমাদের মালা বদলটা সেরে ফেলি। তাই তো দাঁড়ান, কেউ কোথাও যাবেন না। আমি ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল রাহুল তো তুমি। আমি ছেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে, হয়তো তোমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে, হয়তো কারোকে মেরে অজ্ঞান করে আমাদের এই বন্ধু আমি জেল ভেঙে ভুল করছো রাহুল, তুমি ভুল করছো। পুলিশই তো তোমার থাকবে না রে। ধরা পড়লে হয়তো তোমার আরো ভয়ঙ্কর সাজা হবে। তোমার উচিত এই মুহূর্তে জেলে ফিরে যাও, তুমি ফিরে যাও। অসম্ভব। মাত্র কয়েক দিনের জেল যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি। আমি জানি কেউ চক্রান্ত করে আমাকে খুনি সাজিয়েছে, সেই চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবই। শুধু তোমাকে আমার পাশে প্রয়োজন থাকুন, তাই বলছি এই বিয়ে বন্ধ করে দিয়ে তুমি আমার সাথে চলেছো তখন। না, এ কি সম্ভব? বিয়ের কাজটা সব শেষ হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। এই সময় চলে গেলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। ওই সুখের জন্য আমি সব মাথায় পেতে নেবো দাদা। ও শুধু একবার বলুন যে এই লোককে বিয়ে করতে চাই, আমি জানি না থেকে নিজে আমি বলবো আমার রাহুল তাকে
তোকে বিয়ে করতেই হবে, নইলে তুই আজ আমার মরা মুখ দেখবি। না এখন না, আমি তোমাকে হারতে দেবো না। তুমি তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে আমি তোমাকে নয়, আমি এই গৌতমকে বিয়ে করতে চাই। এখন চলে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। না না কাকুন না, আমি জানি তোমার এই মনের কথা নয়, তোমার বাড়ির লোক তোমাকে জোর করে এই কথা। ব্যাস রাহুল ব্যাস, অনেক হয়েছে, এবারে সব বন্ধ করো। এখন যা বলার বলে দিয়েছে। এবার দয়া করে তুমি এখান থেকে যাও। নিশ্চয় যাবো বলছি, নিশ্চয় যাবো, তবে আমি কাকুনকে সঙ্গে করে নিয়ে যাবো। চলে এসো বাবা। আর হবুল স্ত্রীর দিকে হাত বাড়ালে তোমার এই হাত ধরে সেই মেয়ে ঘুরছে। এই কাকুন শুধু আমার আকাশ বাতাস সবাই জানে এই কাকুন আমার। আর তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে তোকে আমি তুল করবো। ওকে খুন করার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে। কাকুন কি বললে কাকুন? এই লোকটা তোমার স্বামী? স্বামী, মলাবদল যখন একবার হয়ে গেছে, তখন এই লোকটাই আমার স্বামী। তাহলে আমি কি কাকুন? তুমি ভাবলে কি করে যে তোমার কন্ট্রাক্টটা এই ভয় দেখে আমি আমার জীবনকে আমি হিসেবে মেনে নেব। তুমি বিশ্বাস করো কাকুন, আমি খুন করেছি। নিজের মাকে কি কেউ খুন করতে পারে বলো তো কাকুন? পারে, তোমার মতো ছেলেরা সব কিছু করতে পারে। তুমি নিজের মাকে খুন করেছো, তাতে তোমার হাতটা এতটুকু পাবে। এরপরে হয়তো আমাকে খুন করবে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে শুধু ঘৃণা করি। I hate you, রাহুল। I hate you. কি বললে কাকুন? আমাকে তোমার ঘৃণা লাগছে? বলো কাকুন, বলো। তুমি তোমার ওই বিনাশটা চুড়ে মেরে আমার এই কত বিক্ষত মনটাকে তুমি আরো ভেঙে চুড়ে দাও কাকুন, আরো ভেঙে চুড়ে দাও। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি কাকুন, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণা তিরস্কারকে আমার চলার পথে সাথে করে আমার জীবন যুদ্ধে আমি একাই লড়ে যাবো কাকুন। যদি কখনো কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারি, সেদিন আমাকে ভালো না বাসো, আমার কোনো ক্ষতি নেই কাকুন। কিন্তু আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকুন, আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না। আর বেলায় কেন যে কেবলই মনে অসময়ে আকাশে কতদিন কত মেঘ ধরে শপথের মালাতে মাঝে মাঝে কাটা
ছুরি চালাতে উঠি? Yes! শুধু বলবো না, তুমি প্রয়োজন হলে মালটার মনের মধ্যে ঢুকে পড়বে, মজ করার বাহানায় মালটাকে একদম বেহিসাবি মাতাল বানিয়েছো। তারপর কি স্যার? তারপর যখন ও মাল খেতে খেতে ফিজিক্যালি আর মেন্টালি প্যারালাইজ হয়ে যাবে, ঠিক তখনই ওকে একদম চালাবো। একা কোন একবারে উতলে উঠছে, তাই না? ওই রমণী হচ্ছে দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারি, তাই ওকে ফিনিশ করে দিতে পারলে ওর পুরো পাপটা শালা এমনি মরে যাবে। তখন এই দত্ত কোম্পানিটা হয়ে যাবে আমি কি পাবো স্যার? তুমি কি পাবে? তুমি আমায় পাবে? বলেন কি স্যার? জানো প্রথম দেখা দিন থেকে না তোমার কাছে ভীষণ ভালোবেসে গেছে। আমি মোটামুটি ঠিক করেছি, বিয়ে যদি আমাকে করতেই হয় তাহলে আমি তোমাকে করবো। তাই না ডার্লিং? আজ থেকে এই খেলার খেলোয়াড় কিন্তু আমি হলাম তোমার। শুরু করো তোমার চ্যাম্পিয়ন। খেলা চলছে, এক ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক সর্বনাশের খেলায় মেতে উঠেছে। কিচ্ছু পাবে না। ঈশ্বরকে ওই খেলায় হারিয়ে দিবে, আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ, এ হলো আমার বাস্তুত বোন রূপসা। আপনি চাইলে এই রোহনকে সুখতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারেন। আরে চা একে পুনঃ থাক মা, থাক। তুমি ম্যানেজারের বোন? হ্যাঁ স্যার, তবে নিজের নয়, ওই পিস্তুত। বিস্তুত? কিন্তু ম্যানেজার যে বললো মাস্তুত। না মানে হ্যাঁ মানে হ্যাঁ ওই মাস্তুত স্যার। আসলে কি জানেন স্যার, ওই হ্যাঁ দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তো, তাই ওই বাংলা শব্দ মানে আই মিন ওই মাস্তুত পিস্তুত আমার যেন কেমন গুলিয়ে যায় স্যার। হ্যাঁ মানে কি স্যার, এই সময় রোহন বাবুর একটা উপযুক্ত বন্ধুর দরকার, যে ওর মনের মধ্যে ঢুকে পড়ে না, ওর দুঃখ কষ্টগুলোকে একটু শেয়ার করে দেয়। আর সেই জন্যই তো স্যার আমার বোনটাকে এখানে আনা। আপনি পারমিশন দিলেন, ও কিন্তু রোহনের মনের চিকিৎসা শুরু করে দেবে স্যার। তুমি পারবে মা? তুমি পারবে আমার একমাত্র ছেলেটাকে আমার আগের মতো জীবনে ফিরিয়ে আনতে? পারবো কিনা বলতে পারছি না স্যার, তবে আপনার ছেলের ভালো বন্ধু হতে আমি চেষ্টা করব। তুমি যদি আমার রোহনকে আবার আগের জীবনে ফিরিয়ে আনতে পারো, তার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেবো। স্যার, ওই ছেলেটা ছাড়া যে আমার কেউ নেই, আর ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি মরেও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলেটাকে সুস্থ করে তুমি আবার আগের জীবনে ফিরিয়ে দাও। আমার আগের জীবনে ফিরিয়ে দাও। এই দত্ত ফ্যামিলিতে তোমার খুব সহজেই হয়ে গেল রূপসা। এবার সবাই পাগলটার মনে এন্ট্রি দিতে পারলে আমাদের কাজটা 50% সাকসেস। তোমাদের সেই পাগলটা কোথায়? কে বলে পাগল সে যেন রয়েছে কেন
আমি মনে হয় কোনো আপনাদের প্রাইভেট মিটিংয়ে এন্ট্রি নিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি পরে আসছি। আরে না 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 না, আমরা কোনো পার্সোনাল মিটিং করছি না, আমরা তো তোমার জন্য ওয়েট করছি। আমার জন্য wait করছেন? হ্যাঁ, এই হলো আমার মাস্তুতো বোন রূপসা। আচ্ছা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে এখানে এসেছে। আমার ফোনে তোমার ছবি থেকে ও এতটাই এক্সাইটেড, তাই না তোমার সঙ্গে আলাপ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আরে চা, তোমার সঙ্গে দেখা থাকো। হ্যালো মানে তুই রোহনের সঙ্গে কথা বলবো, আমি অফিস থেকে ফেরার সময় তোকে নিয়ে যাবো, কেমন? ওকে। আসি রে আচ্ছা ম্যাডাম, আমার সাথে দেখা করার জন্য আপনি নাকি খুব এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার, না আমি কি কোনো মিনিস্টার? তার চেয়েও যে আপনি আমার কাছে অনেক বড়। অনেক বড়। আচ্ছা আসলে কি জানেন ম্যাডাম, তো আপনার নজরটা না, আপনার নজরটা অনেক বড়। তাই নাকি? অতি ক্ষুদ্র জিনিসগুলোকেও না অনেক বড় করে দেখতে হয়। ঠিক আছে ভালো, এখন আপনি আসতে পারেন। না ছোট্টবাবু না, আর তুমি অধঃপতনের দিকে পা বাড়িও না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি সত্যদাবাবু, সত্যদাবাবু পুকুরে হিন্দি মাকে ঠিক করতে পারে না। আমার তো তাই মনে হয় হারান্দা, কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এই এই ছিন্ন ষড়যন্ত্রটা করছে কে? প্লিজ রোহন বাবু, একটা চাকরের কথার উপর ভিত্তি করে এইভাবে রিয়েক্ট করবেন না। মাইন্ডে উনি কিন্তু চাকর নয়, উনি আমার অভিভাবক। কথাটা যেন আপনার মাথায় থাকে। বলছি যাও না সত্যদাবাবু, বাইরের লোক বাড়ির খবর কতটুকুই বা জানবে। আমি আবারও বলছি ছোটদাদাবাবু, তুমি ফিরে এসো। তুমি ফিরে না আসলে মিথ্যে খুনের দায় জেলখানা ওই পদ্মাদাবাবুকে জেল থেকে ছাড়িয়ে আনবে কে? আর পদ্মাদাবাবু যদি জেল থেকে ছাড়া না পায়, হ্যাঁ আনন্দা, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো আনন্দা। যে কোনো মূল্যেই আমাকে দাদাকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। তা না হলে আমার জেঠিমার হাতটা কিছুতেই বাবা, আমার সেই একই যন্ত্রণা, যে যন্ত্রণা ভুলে থাকতে আমি আকণ্ঠ ওদের নিজের সাথে নিজের সুস্থ হয়ে আমি একটু করে হেরে যাচ্ছি। দাদা তো নোংরা, আপনি আমাকে চলে না, আমাকে যেমন করে হোক, আমাকে যেমন করে এই যুদ্ধটা আমাকে চালাতেই হবে, জানো তো? তাহলে এই নাও তোমার যুদ্ধ জয়ের অস্ত্র। শান্তি, মহা শান্তি। এই শান্তির চূড়া পান করে আমি ওই অধঃপতনের সিঁড়ি দিয়ে জাহান্নামের দরজায় পৌঁছে গেলাম। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে? যাবো, নিশ্চয়ই যাবো। তবে এসো বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে ঠিক সেইখানেই পৌঁছে দেবো। জানো যদি এমন কি জানো যদি এমন কি তবে কেন সরে আসো তুমি? আজ রাতে এমন কি তুমি
কিন্তু তোর দিদি এই হতভাগী কখন বেশি বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে তুমি এক কাজ করো, ঠিক আছে ঠিক আছে কি বলো, হ্যাঁ। আমার বিয়েটাই দিয়ে দাও। ওরে বিয়ে করে বউকে খাওয়াবে কি? হ্যাঁ ললিপপ এই দাদা আরে ওকে আমি দেখো খাবো বাবা। বলো আমি এই বউয়ের বাপের টাকায় পথে পথে খাবো, মানে আমি বিয়ে করে পার্মানেন্ট ঘর জমাই হয়ে থাকবে। আরে কেন বাবা, এই তোর বিয়ে দেওয়ার নামে বাবা তোকে বাড়িতে ঢুকিয়ে কথাটা মারি মারি হাঁটালো, যেগুলো ভাগ নিতে তো এত কিলো ওরে হারামজাদা, আর করি ভাগ নিবি? চল চল আমার সঙ্গে মরণের ভাগ নিবি। চলো চলো দাঁড়াও বাবা, চলে যা বলে যা। তোমাদের কাউকে মরতে হবে না। আমি বরং আমার নিজের মনটাকে মেরে ফেলে তোমাদের এই দুরূপের দাস হয়ে গেলাম। রাজি না হয়ে উপায় নেই রে ভাই, তুই বরং এখান থেকে যা, তাহলে তোর বড় পকেট ছাড়াই সব বাঞ্চার হয়ে যাবে। যাচ্ছি দিদি যাচ্ছি, আমি তবে দেখি বিয়েটা কিন্তু ধুমধাম বলে হবে হবে চারিদিকে রঙিন আলো জ্বলবে, দিদে বাজবে, আর আমি তালে তালে গাইবো। আরে কে মারলো দিদিলে, কে লিখলো চিঠি, একা পায়ে লালা গালে কে দিলো আঙ্গুলি। কে মারলো দিদিলে, কে লিখলো চিঠি, একা পায়ে লালা গালে কে দিলো আঙ্গুলি। কে দিলো রে মন, গোলাপ ফুল মন, কে দিলো রে মন, গোলাপ ফুল মন, কে দিলো রে গোলাপ ফুল, কে দিলো রে গোলাপ ফুল, কে বললো হাই হাই লা 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 হাই লা 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 হাই লা 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 পাগল ছেলে, হ্যাঁ পাগল ছেলে। এবারে তাহলে আমি আমার খেলা শুরু করি, নাকি বলিস মা? বলছি নীলকণ্ঠ বাইরে আছে নাকি? নীলকণ্ঠ আরে বঙ্কিম নাই মাতা, আমি বাঁকা হয়ে চলে আর সোজা কথা বলি। হ্যাঁ, আর সেই সোজা কথাটা বলার জন্যে
করে পেরে উঠছে তাকে অকালে নষ্ট করতে যাচ্ছিস কেন? আরে বাবা, যার বাচ্চা সে যদি এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে নেয় তাহলে জামাটা চুকিয়ে যাবে। বাচ্চা কে দায়িত্ব নেবে? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝা ভান করছো নীলকণ্ঠ? এটা না বোঝার কি আছে? না বোঝার কি আছে? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চাটা ঢুকিয়ে দিয়েছে তখন সেই বাচ্চার দায়িত্ব নিতে তোমার ভাইকেই আমার মেয়েকে বিয়ে করতে হবে। বঙ্কিম নয়, বঙ্কিম নয়, আমি বাঁকা মারলে বাঁকা হয়ে চলে আর সোজা কথা বলি। আমি শুধু একটা কথা পরিষ্কার করে জানতে চাই, তোমার ভাই আমার মেয়েকে বিয়ে করবে কিনা? দাদা, বৌদি কি হয়েছে? ওরা কি বলছে? আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতো নীলাদ্রি, যা জিজ্ঞাসা করবো না সঠিক উত্তর কিন্তু তুই আমাকে দিচ্ছি। আর তুই এর পরে ছেড়ে কোথাও যাবি না। হ্যাঁ? তুমি যে আমার স্নেহময়ী মা গো বৌদি, আর মাকে ছুঁয়ে সন্তান কি কখনো মিথ্যে কথা বলতে পারে? তাই তাই তোমায় আমি কথা দিচ্ছি বৌদি, আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবো না, আর মিথ্যেও বলবো না বৌদি। তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি বলো মা, এত স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। দেহের চাই ভালোবাসাই অনেক জানা অনেক জানা পায়ের ধুলো হাতের মুঠিতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি মা, যারা যা বলছি তুমি তুমি আমি মিথ্যে বলবো না মা, সব সত্যি বলবো। বলো বলো মা, তুমি কি জানতে চাও? ওরে তুই যে মেয়েটার সাথে গোপনে মেলামেশা করেছিস, আর সেই কারণে নাকি মেয়েটা মা হতে চলেছে। না, এই বাচ্চার দায়িত্ব নিতে ও তোকে বিয়ে করতে এসেছে। না, অসম্ভব। বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। নীলাদ্রি, ওকে আমি ভালো করে চিনি দাদা, ও একটা অসভ্য, একটা বাজে মেয়ে। অনেকবার ও আমার গায়ে পড়ে অসভ্যতা করতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি ওকে বার্তা দিইনি দাদা। আমি তোমার গায়ে পড়তে এসেছিলাম নাকি তুমি আমার গায়ে পড়তে এসেছিলে? কতবার আমি তোমাকে বারণ করেছি যে বিয়ের আগে এই সমস্ত মিলামেশা একদম করো না। যদি যদি খারাপ কিছু একটা ঘটে যায় তাহলে তাহলে যে বদনাম হয়ে যাবে। তখন তুমি আমার কথা শুনেছিলে? শোনোনি? তখন তুমি আমাকে অনেক ভালো ভালো কথা বলেছিলে, তাই না? এই শয়তানি, আর একটা বাজে কথা বললে তোকে আমি খুন করবো শয়তানি। এত বড় অপকর্ম করার পর আমার ভয় দেখিয়ে মাথা মাথা মাথা
কাছে চলে যাবে। তাছাড়া সমস্যাটা যখন নিজেদের মধ্যে হয়েছে, আমরা নিজেরাই সমস্যাটা মিটিয়ে নেব। কিভাবে তুমি মেটাবে? একটা মিথ্যে অজুহাত খাড়া করে আজকে নীলাদ্রিকে বলির পাঠাবো। আমি জানি তো আমার নীলাদ্রি সম্পূর্ণ নির্দোষ। আর ওরা এমনি করে বিনা দোষে আমাদের নীলাদ্রিকে দোষী সাব্যস্ত আর এই মুহূর্তে দোষী নির্দোষী শব্দগুলো কোনো মূল্য নেই গো বড়, কোনো মূল্য নেই। দেশের আইন মেয়েদের মুখের কথায় বিশ্বাস করে। এই মেয়েরা যদি থানায় পুলিশ করে তাহলে যে আমাদের নিরাপত্তা জেল হয়ে যাবে। আমাদের নিরাপত্তা জেল হয়ে যাবে। আমি বলছি শুধুমাত্র পরিবারের সম্মান বাঁচাতেই নয়, আমাদের নিজেকে বাঁচাতে নীলাদ্রি এই মেয়েটাকে বিয়ে করবে। কখনো সম্ভব নয় যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কলঙ্কিত করে অন্যের উপর মিথ্যা অপবাদের সে কখনো এবার স্ত্রী হওয়ার জন্য নয় যাবা। যদি থানা পুলিশ করে তাহলে তুই নিজে শেষ হয়ে যাবি রে ভাই। ওকে বিয়ে করে তিল তিল করে শেষ হয়ে যাওয়ার চেয়ে একেবারে শেষ হয়ে যাওয়া তো অনেক ভালো। তাই তো ওর মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে আমি জেল খাটতে মাত্র 2 দিন হল আমি কাপড়ে দিয়ে দিয়েছি। ওর পুরো ঋণটা শোধ বাকি পড়ে আছে। এই সময় তুই যদি জেলে চলে যাস তাহলে কেমন করে ঋণটা শোধ করবো রে ভাই? ভাই বলছি আমি তুই চলে যাবার আগে ওরা মুক্ত হয়ে যা। বলো না দাদা, নীলাদ্রি, তোমরা বিয়ের আয়োজন করো। এ বিয়ে করবো দাদা, নীলাদ্রি, করবো। আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। একদম দাম করে কোনো ধুমধাম করে নয়, বিয়েটা হবে মন্দিরে চুপি চুপি। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি আমার সংসার আকাশে বেশ কিছু কালো মেঘে নানা গোড়া শুরু হয়েছে। ওই কালো মেঘটা অশান্তি হয়ে আমার সংসারটাকে করে দেওয়ার চেষ্টা করছে। তোকে ভেঙে দিয়ে তুই হাতটা ধরে রাখিস বাড়ি যাবি। তোমার এই হাত আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিনও না। যাও বৌদি কাকা, তুমি বিয়ের আয়োজন করো। কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়। নিতান্ত চোরের মতো চুপি চুপি কালীর মন্দিরে তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে। জীবনের নাম যদি রাখা হয় স্মৃতি নামে তবে বেদনার
করে আমি মহর্ষি অভিমন্যুর মতো কথা দিলাম দাদা, এ বিয়ে আমি করব, করব, করব। হোটেল মনুষ্যার এই নির্জন কক্ষে আজ আমাদের সজ্জা, কত সুখ, কত আনন্দ আজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। কিন্তু সেই আনন্দের ভাগ দেওয়ার আগে আমার চোখের সামনে ভেসে উঠছে অসহায় রাহুলের করুণ মুখখানা। আমি কত নিষ্ঠুর, আমি কত নিষ্ঠুর! একজনের জীবনকে মরুভূমি সাজিয়ে আমি অন্য আরেকজনকে নিয়ে আজ আমি কেমন করে সুখের বাসর সাজিয়েছি। মালা বদল করলে তোমার এক রাতে স্বামীকে তুমি চিনতে পারলে না কাপড়। তুমি এই বেশ কেন তোমার? তবে কি ভাবলে আজ আমি রকম পরের সাথে কেবল মোহাম্মদের ছবি তুলে তোমাকে বলবো মায়ের রানী, তুমি না জানে মন, তুমি না দিল কা দরকার না। মাত্র কয়েক দিনের জন্য নকল পরের চোখ ফেলে তোমাকে আমি বিয়ে করলো। আমি তোমার স্বামী গৌতম নও, আমি শেখ উসমান আলী। এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে নিষ্ঠুরের মতো হাসতে তোমার লজ্জা করছে না? কেন নাম পরিচয় গোপন করে এইভাবে আমাকে নকল বিয়ে করে আজ আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে কেন? বলো কেন? আরে নকল বিয়ে হয়েছে বলে তুমি মন খারাপ করো না। ভুলে সত্যটা কিন্তু তোমার সঙ্গেই হবে। এই প্রতি রাত্রে একাধিক স্বামীর সঙ্গে হবে তোমার নিশ্চয় কি বললে তুমি? আমি তোমার জীবনের জল তরঙ্গ বাজিয়ে মোহাম্মদের চুল তুলে ময়ূরীর মতো নাচবে। আর সেই নাচের তালে তালে তোমার সর্বাঙ্গে উতাল পাতাল করবে কামনা আছে। আর সেই উঠের তালে ঝাঁপিয়ে পড়তে ঢুকাবে অসংখ্য মধুলতি। আর তাদের আলোচার বাজারে নিরাপদে তোমার প্যার ভালোবাসা তুমি যে ধর্মের মানুষ হও না কেন, তুমি তো হিন্দু মতে আমাকে বিয়ে করেছো। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমার সিঁড়িতে পরিয়ে দিয়েছো পবিত্র সিঁদুর। সেই সিঁদুরটাকে স্বামী হয়ে তুমি নিজের হাতে করে কলঙ্কিত করো না। আমি তোমার নদীর প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তায় ছিল আমার নয় এই শাখা সিঁদুর আমি কোনোটাই মানি না। তাই তোমার জিজ্ঞার সিঁদুর আমি নিজের বউয়ের সঙ্গে কেউ কি এরম করেনি হতো না? ওর সিঁদুরটা মুছে দিলে ওকে বউ বউ মনে হবে কি করে? আর ওকে বউ বউ মনে না হলে ওকে নিয়ে আমি ফুল সহ্যটা করবো। দোহাই 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 আপনাদের, এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না। এই দেখুন স্যার আপনার পুজো সজ্জার কেমন বাপরে বেলে ফুটে আছে। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। আরে হচ্ছে না সেটা জড়াজড়ি না করে আপনি আপনার কাজটা শুরু করে দিন স্যার। এই না তোমার পারিশ্রমিক 50,000 টাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দিয়ে দাও, ওই টাকাগুলো দিয়ে দাও। এই সামান্য টাকার বিনিময়ে তুমি আমাকে এইভাবে বিক্রি করে দিও না স্বামী, আমাকে বিক্রি করে দিও না। বেশি দাঁড়ায় পাড়ায় না করে চুপচাপ কাজে লেগে যা। তাহলে
নিজেকে একবারে চুলা দিয়ে মুড়ে নিতে পারবো আর সেই জন্য তোর ওই জীবনটাকে দারুণ দারুণ ভাবে উপভোগ করতে পারবি চাই না, এমন নোংরা জীবন আমি চাই না। ওগো বাবু মশাই না, ভিড় ফাঁদে আটকে একদল বড় পশু আমার নারীত্বকে পণ্য সাজিয়ে বিক্রি করতে চাইছে। আপনারা আমাকে বাঁচান, আপনারা কে কোথায় আছেন? আমার নারীত্বকে রক্ষা করুন বাবু মশাই না, আমার নারীত্বকে রক্ষা করুন। তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না কাকু, কারণ এই হোটেল মনীষাকে আমি এমন ভাবে বানিয়েছি যে ওর বাইরের আওয়াজ কোনোদিন ভেতরে আসবে না। আর এই ভেতরের আওয়াজ কোনো দিন বাইরে যাবে না। যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাবো। একদম পালানোর চেষ্টা করবে না। নাহলে সারা এমন জায়গায় লাগবে যে সারা জীবনে কোনোদিন মাথা পারবি না। দয়া করে আপনি আমাকে এখান থেকে যেতে দিন। তবু নিশ্চয়ই দেবো। তার আগে এইটা একটু খেয়ে দে। না, 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 ওই বিষ আমি খাবো না, কিছুই খাই না। খেয়ে নাও সোনা, প্লিজ খেয়ে নাও। এই খাও। চলে গেল আমার গলা বুক জ্বলে। তোমার ভেতরের স্বাধীন সত্তাটাকে শেষ করে আজ আমি তোমায় চাতে তুলে নিলাম। আজ থেকে তুমি হবে চার রোজগারের মেশিন। নাচো সুন্দরী, নাচো। নাচবো, আমি নাচবো গো বাবু মশাই। আমার ভাগ্য যখন আমাকে এই নরকে টেনে এনেছে, তখন আর আমি সংকোচের ঘোমটা টেনে আমার
বুঝতে পারছি খারাপ লাগছে, আরো খারাপ লাগবে। ধরে ধরে টানতে আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আরে কোথায় আছে না, আছে না, আছে না, তরি ধরে লজ্জা হবে। কেউ কে শরীরে যতটা বিষ আছে তার ডবল বিষ আছে আমার সরলতা। আমি যেখানে হাতি সেখানে প্রথমে আগুন করে, শেষে সব আগুনই করে। লোকের ঘরে ব্যবসা চলবে, চলা বলাতে, আর আমি জন্মেছি জ্বালাতে। চলবে দৌড় দৌড় করে চলবে এই গ্রামের জীবন। এটাকে ভালো করে ও লেটকি এত নেশা করেছে যে বেহুশ হয়ে গেছে। আমি ওকে গেস্ট রুমে শুইয়ে দিয়েছি। लेकिन लेकिन सर एक तो बात, ये हमारे एक दोस्त है साहब, वो उसके लिए नौकरी चाहिए। मेहरबानी कर जो भी एक नौकरी दीजिए साहब। তোমার চিঠি তো ওই আগে তো কখনো বলো না। अरे की करे बोलबो साहब, वो तो এতদিন জেলে ছিল। জেলে ছিল? আচ্ছা, ও এক স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাম করতো। একদিন ওকে পুলিশ পাঠিয়ে দিল। ব্যাস 3 সাল জেল হয়ে গেল। জেল থেকে 12 বার পর সে বেরোজগারি হয়ে ঘুরছিল। একদিন হঠাৎ আমার সাথে দেখা হতেই সে আমাকে সমস্যার কথা বলতে লাগলো। জেল ফেরত আসামি স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাজ করতো। আরে বাবা 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 বাবা, আমি তো এই নামে একটা লোকই খোঁজ করছিলাম না নামে। তা কোথায় তোমার তো কি নামটা? तूफान से ये हाँ याद रखना, एक तूफान जगाने आते कुछ ना कुछ नुकसान भी लेके जाते हैं। की काज जाना है तुम्हारे? बहुत कुछ, बहुत कुछ। स्मगलिंग, किडनैपिंग, murdering and everything, everything. अरे बाबा बाबा बाबा, তোমার দোস্ত দেখছি ভারী কাছে। But I am sorry, তোমার দোস্তের মতো এত লম্বা ডিগ্রিধারী আপনি আমার কাছে কোনো ভ্যাকেন্সি। अभी तक ड्राइवर पूछ रहे सर। हमारा दोस्त अच्छा ड्राइवर भी আছে। আমি কেমন চাকু পিস্তল ধরতে জানে তেমন আচ্ছা স্টিয়ারিং भी ধরতে জানে। আরে একবার মৌকা তো দিচ্ছিয়ে স্যার। রঙিন আমার পুরনো স্টাফ থেকে, কিন্তু ওর কথায় বিশ্বাস করে তো আমি চাকে তাকে কাজে রাখতে পারবো না। আর তাছাড়া একজন জেল খাটা আসামি এখানে কোনো কাজ নেই। আরে छोड़ें सब छोड़ें, জেল খাটা নেতা মন্ত্রীগুলো দেশ চালাচ্ছে, পাবলিক লিয়ে কাজ করছে। তো আপনার এখানে কোন সা বড় কাম আছে যে আমি পারবে না? साहब मैं दूसरा जगह काम करने लगे चलता हूँ साहब, नमस्ते। हेलो सुमन सिंह, যত সহজে এখানে তুমি ঢুকতে পেরেছ তত সহজে তুমি এখান থেকে বেরোতে পারবে না। তুফান যেখানে আসবে সেখানে কুছ না কুছ নিশান भी রেখে যাবে। अरे तूफान टेंशन नहीं ना तो टेंशन है, मेरा रास्ता से हट जाइए। तूफान का पहला निशाना। তো আমার তদন্ত এখানে এসে তদন্ত, হ্যাঁ, আর সেই সাথে তোমার তাকতটাও আমি পরীক্ষা করে নেব। হ্যাঁ, আর এই পরীক্ষায় তুমি দারুণ ভাবে পাশ করেছো, তাই তার পুরস্কার স্বরূপ এই নাও তোমার চাকরি। চাকরি চাকরি আজ থেকে